হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে আমরা শর্ট কোশ্চেনের টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্ন পড়ছিলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আর আমি বারবার একটা কথা বলি যে তোমাদের কাছে যে টেক্সট বইটাই থাকুক না কেন, সেই টেক্সট বইটা থেকে তোমরা শর্ট প্রশ্নগুলোকে ভালো করে পড়ো, ঠিক আছে? আর আমি যেগুলো তোমাদেরকে হাইলাইটস দিয়ে দাগিয়ে দেবো সেগুলোকে খাতায় নোট করে রাখো, দেখবে তোমাদের শর্ট প্রশ্ন কোনো অসুবিধা হবে না। মনে রাখবে, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। আমি কিন্তু এক কথা বারবার প্রত্যেকটা ভিডিওয়ে কিন্তু বলছি তোমাদের। তো সুতরাং 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি প্রশ্ন নিয়েও আলোচনা করব। চলো শুরু করে দিই। ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায় থেকে আজকে আমরা পড়ব আমাদের 12 নম্বর ক্লাস। এটা হবে আমাদের 12 নম্বর ক্লাস এই পর্বে, ঠিক আছে? তো চলো নব্যবঙ্গ গোষ্ঠী সম্পর্কে একটু পড়ি। তো দেখো, ঊনবিংশ শতাব্দীর গোড়ায় কলকাতার একদল আদর্শবাদী যুবক হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর আদর্শে দীক্ষিত হয়ে হিন্দু ধর্ম ও সমাজের ওপর পুরোপুরি শ্রদ্ধা হারিয়ে ফেলে। পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ করে তারা এক ধরনের চরমপন্থী মতাদর্শ প্রচার করার কাজে ব্রতী হয়েছিলেন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত এই তরুণ দল ধর্মের প্রতি তথাকথিত নিষ্ঠা বর্জন করে যুক্তি ও আদর্শের প্রতি আনুগত্য রেখে নতুন চিন্তার শরিক হয়েছিলেন। ভারত ইতিহাসে এরা নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল নামে পরিচিত। এই ছাত্র দলের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, রসিক কৃষ্ণ মল্লিক, দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় ও রাধানাথ শিকদার। তাহলে এই নামগুলো তোমরা মনে রাখবে যে ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ গোষ্ঠীর কারা ছিলেন। উল্লেখযোগ্য নাম কারা ছিল না? প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, রসিক কৃষ্ণ মল্লিক, দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় আর রাধানাথ শিকদার, ঠিক আছে? এনারা কিন্তু এই নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর বা এই যে এই দলটার সঙ্গে যুক্ত ছিলেন এরা। তো সুতরাং এইগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের হয়তো দিতে পারে নিচের কে নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না, এইভাবে দিয়ে দিতে পারে, বা নিচের কে নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত, ঠিক আছে? বা হয়তো বলতে পারে যে দুজন নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল দলের নাম লেখো, ওকে? তো সুতরাং এই নামটাগুলোকে তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তারপর দেখো, ডিরোজিও যে বিদ্রোহী ব্যক্তিত্বকে কেন্দ্র করে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে ইয়াং বেঙ্গল আন্দোলনের সূত্রপাত হয়, তার নাম হেনরি ভিভিয়ান ডিরোজিও। তো ইয়াং বেঙ্গল দলে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, দেখো, কাকে কেন্দ্র করে? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে কেন্দ্র করে। 1809 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে এটা মনে রাখবে যে ইয়ং বেঙ্গল আন্দোলনের সূত্রপাত কার হাত ধরে হয়? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর হাত ধরে, ঠিক আছে? তো যেগুলোকে আমি হাইলাইট করে দিচ্ছি তোমাদেরকে, সেইগুলোই তোমরা পড়ো, সেইগুলোই তোমরা খাতায় নোট করে রাখো, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাই। দেখো, কবি হিসেবে তার খ্যাতি ছিল সমাধিক, অর্থাৎ ডিরোজিওর। তো ফকির অফ জঙ্গিরা নামে তার বিখ্যাত কাব্যগ্রন্থ কার লেখা? ফকির অফ জঙ্গিরা কিন্তু কাব্যগ্রন্থ লেখা এই ডিরোজিওর লেখা। কি বললাম? ফকির অফ জাঙ্গিরা কাব্যগ্রন্থটা কার লেখা? ডিরোজিওর লেখা, ঠিক আছে? তিনি তার হৃদয় বেদনা প্রকাশ করেছেন টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড নামক কবিতায়। তাহলে এটা তোমরা মনে রাখবে যে ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটি কার লেখা? টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটি কার লেখা? না, কবিতাটি কিন্তু লেখা এই ডিরোজিওর, ঠিক আছে? কার লেখা? ডিরোজিওর লেখা। কি বললাম? তাহলে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটি কার লেখা? ডিরোজিওর লেখা। 1826 খ্রিস্টাব্দে ইতিহাস ও সাহিত্যের অধ্যাপক হিসেবে হিন্দু কলেজে যোগদান করেন। আচ্ছা, এবারে আমরা চলে যাব আদর্শ কর্মসূচি। দেখো, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আমি কিন্তু তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি না, ঠিক আছে? তো এখান থেকে মনে রাখবে, ফকির অফ জাঙ্গিরা কাব্যগ্রন্থটি কার লেখা? ডিরোজিওর লেখা। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কার লেখা? কবিতাটা ডিরোজিওর লেখা। আচ্ছা, এবার আদর্শ কর্মসূচি দেখো। ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন। তাহলে মনে রাখবে যে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ডিরোজিও। কত সালে? 1828 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ডিরোজিও। কত সালে? 1828 সালে। আর এই যে একাডেমিক অ্যাসোসিয়েশন, এর মুখপত্র ছিল এথেনিয়াম পত্রিকা। কি পত্রিকা? এথেনিয়াম। কি পত্রিকা? একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম কি? এথেনিয়াম পত্রিকা, ঠিক আছে? এবারে আমরা চলে যাব এখানটায় একটুখানি, আমরা দেখো এইগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানটা দেখো, নব্যবঙ্গীয়দের উদ্যোগে কলকাতায় গড়ে উঠেছিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি। তাহলে কাদের উদ্যোগে কলকাতায় বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গড়ে ওঠে? না, নব্যবঙ্গীয়দের উদ্যোগে কিন্তু কলকাতায় বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গড়ে ওঠে, ঠিক আছে? তো এবারে আমরা চলে যাবো পরের পারে। ভিডিওটা অবশ্যই তোমরা একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো এবার চলে যাই আমরা এবার আমরা চলে যাব এখান থেকে। এখানে তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই এই বিষয়টায়। তো এখান থেকে আমরা
সোজা চলে যাবো এখানটায়। দেখো বিধবা বিবাহ আন্দোলন এখান থেকে আমরা যাব। তো বিধবা বিবাহ আন্দোলন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটু দেখে নাও যে বিদ্যাসাগর, দেখো ভারতের অবহেলিত নারী সমাজ উন্নয়নের জন্য বিদ্যাসাগর জীবনব্যাপী সংগ্রাম করেছিলেন, ঠিক আছে। তো এখানটা দেখো তিনি অর্থাৎ বিদ্যাসাগরের কথা বলছে 1850 খ্রিস্টাব্দে সর্বশুভকরী সবার মুখপত্র সর্বশুভকরী পত্রিকার প্রথম সংখ্যাতেই তিনি বাল্য বিবাহের দোষ শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেন। তাহলে এখানে মনে রাখবে যে বিদ্যাসাগর কোন পত্রিকায়, সর্বশুভকারী পত্রিকায় তিনি প্রথম সংখ্যাতেই বাল্যবিবাহের দোষ নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেন, ঠিক আছে। কি বললাম নাম, এই পত্রিকার নাম সর্বশুভকরী পত্রিকা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা চলে যাব এখানটায়। দেখো 1856 খ্রিস্টাব্দে জুলাই লর্ড ক্যানিং 15 নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ করেন। তাহলে এটা মনে রাখবে যে বিধবা বিবাহ আইন পাশ করা হয় বিধবা বিবাহ আইন পাশ হয় কোন গভর্নর জেনারেল আমলে? লর্ড ক্যানিংয়ের আমলে। কত সালে? 1856 খ্রিস্টাব্দে। আচ্ছা, প্রথম বিধবা বিবাহ করেন সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, পাত্রীর নাম ছিল কালীমতী দেবী। এটা তোমরা কিন্তু মনে রাখবে। কি বললাম যে প্রথম বিধবা বিবাহ করেন কে? সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রীর নাম হলো কালীমতী দেবী। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে বিধবা বিবাহ আইন কোন গভর্নর জেনারেল পাশ করেন? না লর্ড ক্যানিং। কার সময়? লর্ড ক্যানিং। আর বিধবা বিবাহ আইন পাশ হয় কবে? 1856 সালে 26 জুলাই। প্রথম বিধবা বিবাহ করেন কে? শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রীর নাম কালীমতী দেবী, ঠিক আছে। তো এইবার আমরা চলে যাবো এখানটা একটু দেখে নাও, এখানটা একটু দেখে নেবে। তো এখানটা এই 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ আইন আর 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রবর্তন। এই দুটো পার্ট তোমরা একটু মনে রাখবে। কি বললাম না 1829 সালে সতীদাহ প্রথা রদ আইন হয় আর 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রবর্তন হয়। প্রশ্ন আসবে সতীদাহ প্রথা রদ আইন হয় কত সালে? 1829। আর বিধবা বিবাহ আইন প্রবর্তন হয় কত সালে? 1856 সালে। তো এই পর্যন্ত আমরা 12 নম্বর ক্লাসটা শেষ করলাম। তো বারবার বলছি যেগুলো হাইলাইটস দিয়ে দাগিয়ে দিয়েছি সেগুলোকে তোমরা অবশ্যই। আচ্ছা, এবারে একটা এখান থেকে মিস করে গেছি, কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন হয়? এই যে 15 নম্বর রেগুলেশন আইন দ্বারা, ঠিক আছে। এটা মনে রাখবে যে 15 নম্বর রেগুলেশন আইন দ্বারা কিন্তু বিধবা বিবাহ আইন পাস হয়, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর বারবার বলছি এই যে হাইলাইট গিয়ে তোমাদেরকে যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলোকে তোমরা খাতায় অবশ্যই তুলে নেবে, ঠিক আছে। খাতায় তুলে নাও। খাতায় তুলে নিলে তোমরা কিন্তু শর্ট পোস্টে কোনো চিন্তা করতে হবে না। বই খুঁটিয়ে আমি তোমাদের করিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে যে বইটা আছে সেগুলোকেও এইভাবে তোমরা বইটাকে খুঁটিয়ে পড়ো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।